আমি শহীদ শাফিকুদ্দিন আহমেদ আহনাফের মা বলছিলাম। আমার ছেলে বিএফ শাইন কলেজ ঢাকার একাদশ শ্রেণীর ছাত্র ছিল। ও প্রথম থেকেই এই আন্দোলনের সাথে জড়িত ছিল। 18 জুলাই ও বসুন্ধরায় যায়। ওখানে গিয়ে সে গুলিবিদ্ধ রাবার বুলেট খায়। খেয়ে আসার পরেও ও আমাকে বলেনি যে ও রাবার বুলেট খাইছে। আর এরপরেও তাকে আমি ঘরে আটকে রাখতে পারিনি। 19 জুলাই ও মিরপুর 10-এ আন্দোলনে শরিক হয়। ওইখানে সে প্রচুর পরিমাণে টিয়ার গ্যাসের আহত হয়। বাসায় আসার পরে আমি যখন ওর চেহারা দেখি যে পুরা লাল হয়ে গেছে, চেহারা চোখ টোক পুরা লাল হয়ে গেছে, তো আমি ওকে অনেক বারণ করি যে বাবা তুমি আর আন্দোলনে যাবা না। তখন সে আমাকে বলে যে আম্মু, আজকে তোমার মতো মা ঘরে আছে দেখে 80% লোক, মানে 80% বাচ্চা রাজপথে নামতে পারছে না। তো আমাদের বড় ভাইরা তো আমাদের জন্যই রাজপথে আছে, তাহলে আমরা কেন ওদের সাথে যাব না? পরে আমি বললাম যে তুমি তো বিজনেস নিয়ে পড়ছো, তুমি তো বিজনেস করতে চাচ্ছ, তাহলে কেন তুমি এই আন্দোলন, এটা তো চাকরির কোটা নিয়ে আন্দোলনটা। তো আমাকে বলে যে আম্মু তুমি কেমন কথা বলতেছো, আজকে তো আরবিনও বড় হবে, ও তো একটা সরকারি জব পাওয়ার যোগ্যতা রাখতে পারে। আমি না হলে বিজনেসের চিন্তা করছি, কিন্তু আরবিন ও তো আমার ছোট ভাই, আমার আরও যত ছোট ভাইরা আছে তারা তো সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা হতে পারে। তখন এই কোটার জন্য তো আমরা সরকারি চাকরিটা পাবো না। তো সে আমার কখনোই কোনো কথা শোনেনি। আন্দোলনে শরিক ছিল সে প্রথম থেকেই। 3 আগস্ট ও মিরপুর 10-এ আন্দোলনে যায়, আমি ওর পিছে পিছে যাই। 3 আগস্ট আমি ওকে ঘরে নিয়ে আসি। 4 আগস্ট যখন ও সকালবেলা ওর 11টার দিকে ইসিবি চত্বরে সব ক্যান্টনমেন্টের একটা গ্রুপ ছিল, ক্যান্টনমেন্ট কলেজে। তো ওখানে একটা গ্রুপে আমিও ফলো দিয়ে রেখেছিলাম যে ওদের বাহিরের খবরগুলো আমি যাতে পাই। তো ওখানে আমি একটা নিউজ দেখি যে ওরা বলছে সকাল 11টার দিকে ওদেরকে ইসিবি চত্বরে জড়ো হতে। তো ও দেখলাম ঘুমিয়েছিল। ওর ফোনটা আমি কি করলাম, আমার রুমে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে রেখে দিছিলাম। তো বেলা 1টার সময় ঘুম থেকে ওঠে। ওঠার পরে ও ফোন খোঁজার পরে আমি ওকে বলি যে ওই রুমে ফোন। পরেও গিয়ে দেখে যে ফোনে চার্জ নাই। পরে আমার সাথে তো চিলাচিলি করে। তারপরে আমি ওকে নাস্তা দেই, নাস্তা খায়। এরপরে 2 ভাইয়ের মধ্যে গেমস নিয়ে খেলতে থাকে, মোবাইল গেমস। তারপরে কিছুক্ষণ গিটার বাজায়। আমাকে বলে আম্মু কাল রাতে আমি একটা টিউন উঠাইছি, দেখবা, একটু শুনো। তো আমি বললাম আমি কাজ করতেছি। বলে না এখনই শোনো। তো আমাকে জোরপূর্বক ওই টিউনটা শোনায়। তো টিউনটা এত সুন্দর হয়েছে, তা আমি বললাম বাবা তুমি এটা রেকর্ড করো। তো বললো যে আম্মু আমি বিকালবেলা আমরা আন্নি আপুদের বাসায় যাব, ওর মামাতো বোন, ওখানে গিয়ে আমরা গান করব। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে নাস্তা খেলো। নাস্তা খাওয়ার পর অনেকক্ষণ ওর ছোট ভাই আরবিনের সাথে খেলাধুলা করলো। করার পরে দুজনের মধ্যে মারামারি লাগাতে আমি দুজনকে 2 রুমে পাঠাই দিলাম। তো আমার বড় ছেলে আমাদের রুমে শুয়ে শুয়ে গেম খেলতেছিল। গেম খেলার পরে ঠিক 2:30 যখন বাজে, তখন আমি বলি যে বাবা তোমাকে ভাত দেই। ওর 17 বছর বয়স, কিন্তু ও যেদিন থেকে ভাত খাওয়া শিখছে কোনোদিন নিজের হাত দিয়ে ভাত খায়নি। এই 17 বছর বয়স পর্যন্ত আমার হাতেই সে ভাত খায়। তো আমি ওকে যখন ভাত খাইয়ে দিলাম, তো ভাত খেতে খেতে আমরা বিভিন্ন কথা বলছিলাম। পরে আমি বললাম যে বাবা আজকে তুমি আর বের হবা না। তো আর কিছু বলে না, আমার সাথে হাসতেছে। পরে আমি গোসলে যাই, বের হয়ে দেখি ও রেডি হচ্ছে। তা আমি ওকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ? তো আমার সাথে কোনো কথা বলতেছে না, বলে সরো, সামনে থেকে সরো। তা আমি খুব চিলাচিলি করি যে আমি তোমাকে যেতে দিব না। তো ও বলতেছে যে না আমি যাবই। তখন ও আমাকে বলে যে আমি যাবই। তো এই বলে আমি ওই রুমে, আমি বললাম যে ঠিক আছে তুমি যখন যাবাই তাহলে আমিও তোমার সাথে যাব। এই বলে আমি ওই রুমে যখন গেছি, তখন ও এখান থেকে দরজা খুলে বের হয়ে গেছে। তা আমি ওর পিছনে গিয়ে ডাক দেওয়া, তো আমাকে বলে যে আমি যাব না আম্মু, আমার নিচে বন্ধুরা আসছে,
আমি বন্ধুদের সাথে কথা বলে এসে পড়তেছি, তুমি উপরে যাও, আমি যাব না। এই বলে সে মিরপুর 10-এ চলে যায় 4 আগস্টে। তারপরে আমি ওকে আধা ঘন্টা পরে ফোন দেই। ফোন দেওয়ার পরে ও ফোন ধরে বলে, আম্মু তুমি টেনশন করো না, আমি সেভ আছি, আর এখানে কোনো ঝামেলা হলে আমি দ্রুত চলে আসবো। এই বলার পরে ফোন রেখে দেয়। ওকে আমি আবার ফোন দিই। পরে ওর সাথে আমার লাস্ট 4:48-এ কথা হয়। 4:48-এ কথা, আমি বলি বাবা কারফিউ দিবে, তুমি বাসায় আসো। তো বলতেছে যে আম্মু আমি আসতেছি, তুমি টেনশন করো না। এরপরে 5:15 পরে আমি যখন ফোন দেই তখন ও আর ফোনে রিং হয় কিন্তু ফোন আর বাজে না, মানে ফোন ধরতেছে না। তো 8:45 পর্যন্ত ওর ফোন বাজতে থাকে কিন্তু ধরে না। তা আমরা যখন ওকে খুঁজতে বের হই, আমরা যখন মিরপুর 2 ক্রস করি, আমি বলি যে কারফিউ, আমি 10 নাম্বার যাব। তো ওর বাবা আমাকে বলতেছে যে এখন তো ওইখানে কারফিউ, 10 নাম্বার গিয়ে তো কোনো লাভ নাই। তখন আমি বললাম যে না, আমি 10 নাম্বার যাব। তো এর মধ্যে একটা ফোন আসে আমাদের ফোনে যে আন্টি আহনাফের কোনো খবর পাইছেন? তা আমরা বললাম যে না, আহনাফের তো কোনো খবর পাইনি। তো বলতেছে আপনারা দ্রুত ইসলামী ব্যাংক হসপিটাল চলে যান, ওইখানে আহনাফ আছে। তা আমরা জিজ্ঞেস করলাম আহনাফের কি হয়েছে? বলে ওখানে গেলেই দেখতে পাবেন। ও আর আমাদেরকে বলে নাই যে ফেসবুকে যে ছবিটা আসছে ওইটা আহনাফ ওখানে মারা গেছে। তো ওখানে যাওয়ার পরে আমরা আহনাফকে পাই না, কারণ ও অজ্ঞাতনামা ছিল, ওর ফোনও পাওয়া যায়নি, ওর আইডি কার্ডও পাওয়া যায়নি। তো আমরা খুঁজতে থাকি। ওখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা আমাদেরকে বলে যে হোয়াটসঅ্যাপে আমাদেরকে ওর বন্ধু ছবি পাঠায়। ওর বাবা হোয়াটসঅ্যাপে ছবি দেখার পরে আমাকে যখন বলে, আমি তো তখন জ্ঞান হারিয়ে ফেলি। তখন ওখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা আমাদেরকে বলে যে কিছু বডি সোহরাওয়ার্দীতে নিয়ে যাওয়া হয়েছে। তো ওখানে গিয়ে আমরা আহনাফকে মর্গে পাই। আমার এই বর্তমান যে সরকার আছেন তার কাছে বিশেষ অনুরোধ যে 5টা মাস আমাদের জীবন থেকে চলে গেছে, এখন পর্যন্ত আমাদের বাচ্চাদের কোনো বিচারের কোনো আয়তায় আনা হয়নি। এবং মিরপুরে যে ম্যাসাকারগুলো হয়েছে, মিরপুর 10-এ যে সাবেক যে ইয়াগুলা ছিল, এমপি, ছাত্রলীগের ছেলেরা এবং পুলিশ বাহিনী যারা ছিল, তারা কি এখনো ধরা পড়েছে? একজনও পড়েনি। তাহলে কেন মানে যে আইন উপদেষ্টা সে তাহলে কি কাজ করতেছে? খুনি হাসিনাকে আমরা দেশে আনতে চাই। তাকে এনে আমাদের বাচ্চাদেরকে সে যেমনি পাখির মতো গুলি করে মারছে, আমাদের চোখের সামনে যেন তাকে এরকম ভাবে সাজা দেওয়া হয়। এইটা আমার বিশেষ অনুরোধ। সরকার আমাদেরকে বলেছিল যে তারা আমাদের পাশে থাকবে, কিন্তু আমরা তাদেরকে আমাদের পাশে পাচ্ছি না। 5টা মাস হয়ে যাচ্ছে এবং উপদেষ্টা নাহিদ ইসলাম উনি আমাদের বাসায় গিয়েও আমাকে সান্ত্বনা দিয়ে আসছিল যে আন্টি আমরা আপনাদের পাশে আছি, কিন্তু এই পর্যন্ত আমরা তাদেরকে আমাদের পাশে দেখিনি। তাদের উদ্যোগেই তো আমাদের বাচ্চাগুলো মাঠে নেমেছিল। তাহলে কেন তারা আমাদের দিকে তাকাচ্ছে না? কেন আমাদের বাচ্চাদের বিচার তারা করছে না? আমরা খুনি হাসিনার বিচার চাই এবং হাসিনার সাথে যারা হাসিনার দোষর ছিল, আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তাদেরও আমরা বিচার চাই। এবং জুলাই ফাউন্ডেশন থেকে শহীদদের পাশে দাঁড়ানো এবং আহতদের পাশে দাঁড়ানো, এটা আমাদের জন্য অনেকটা বড় পাওয়া। এবং জুলাই ফাউন্ডেশন আমি আশা করি আজীবন আমাদের পাশে থাকবে, আছে এবং থাকবে। এবং জুলাই ফাউন্ডেশন থেকে এখন যে অনুদানটা আমরা পাচ্ছি, এটা হয়তো এটা সামান্য কিছু, কিন্তু অনেকের কাছে এটা অনেক কিছুই। এবং যারা একদম নিম্নবর্তী, যারা অসচ্ছল, আমি চাইবো যে তাদের পাশে সবসময় থাকার জন্য জুলাই ফাউন্ডেশনকে।